আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায় নিয়ে পরপর কয়েকটি ক্লাস করেছি একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তো এই একক জের পদ্ধতিতে কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি আশা করি তোমরা একক জের পদ্ধতিতে কিভাবে অঙ্কটি করতে হয় বুঝতে পেরেছো। একক জের পদ্ধতিতে আমার অঙ্ক করার কৌশলের মধ্যে কথা ছিল তিনটি। কথা ছিল কয়টি? তিনটি। আর আজ আমি তোমাদের শিখাবো উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। এই উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর কৌশলে অঙ্ক করার কৌশলের মধ্যে আমার কথা হবে মাত্র একটি। উভয় জের পদ্ধতিতে অঙ্ক করার কৌশলের মধ্যে আমার কথা হবে মাত্র একটি। তো সেই কথাটি আমরা এখন শিখব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি যে আমার এই নতুন নতুন কথা, নতুন নতুন কৌশল, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তাহলে আমার এই নতুন নতুন কৌশল তোমরা শিখতে পারবে। তো উভয় জের পদ্ধতিতে আমার অঙ্ক করার কৌশলের মধ্যে কথা কয়টি? একটি। তো আমরা কথাটি শিখব। কথাটি হলো, যা হয়নি তা হবে। আমার একটি কথা, যা হয়নি তা হবে। অর্থাৎ এই একটি কথার মাধ্যমে আমি উভয় জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের শেখাবো। যা হয়নি তা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পাস বইতে যদি যোগ করা হয়ে থাকে তাহলে আমরা যোগ করব। পাস বইতে যদি বিয়োগ করা হয়ে থাকে তাহলে আমরা বিয়োগ করব। আবার বিপরীত ক্রমে নগদান বইতে যদি যোগ করা হয়ে থাকে তাহলে পাস বই যোগ করবে। নগদান বইতে যদি বিয়োগ করা হয়ে থাকে তাহলে পাস বই বিয়োগ করবে। অর্থাৎ এই দুটি বইয়ের মধ্যে একটি বইতে কাজ সমাপ্ত হয়েছে আর অন্য বইয়ে কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাহলে এই অসমাপ্ত বইয়ের কাজটি সমাপ্ত করাই হচ্ছে যা হয়নি তা হবে। অর্থাৎ এই দুটি বইয়ের মধ্যে একটি বইয়ের কাজ সমাপ্ত হয়েছে, তাহলে বোঝা যাবে আরেকটি বইয়ের কাজ অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করাই হবে এই উভয় জের পদ্ধতির অঙ্ক করার অন্যতম কৌশল। তাহলে আমরা এই একটি কথার মাধ্যমে এই উভয় জের পদ্ধতিতে এখন একটি অঙ্ক করব। অঙ্কটি এসেছিল বরিশাল বোর্ড 2015। এত বড় কোশ্চেনটা বোর্ডে তোলা অনেকটা কঠিন, তাই তোমাদের কাছে টেস্ট পেপার যদি থাকে অথবা কোনো বই থেকে তোমরা অঙ্কটি দেখবে এবং আমার সলিউশনটি দেখবে, তোমাদের কাছে অঙ্কটি সহজ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই বোর্ডে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি একটি ঘর কেটেছি এবং এই অঙ্কে এই উভয় জের পদ্ধতিতে দুইটি উদ্বৃত্ত দেওয়া থাকবে সব সময়। কয়টি উদ্বৃত্ত? দুইটি উদ্বৃত্ত দেওয়া থাকবে। এই নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা 23,199 টাকা আর পাস বই অনুযায়ী ব্যাংকে জমা 19,900 টাকা। এই দুটি উদ্বৃত্ত দেওয়া থাকবে। সব সময় তোমার মাথায় রাখতে হবে এই দুটি বইয়ের মধ্যে একটি বইতে কাজ সমাপ্ত হয়েছে, আরেকটি বইতে কাজ অসমাপ্ত রয়েছে। এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করাই হচ্ছে এই উভয় জের পদ্ধতির অন্যতম কৌশল। তাই আমি বলেছি যা হয়নি তা হবে। অর্থাৎ যে বইতে লেখা হয়নি সে বইতে লিখতে হবে। তো আমরা অঙ্কটি করব এবং বোঝার চেষ্টা করব যে আমার এক কথার মাধ্যমে কিভাবে সম্ভব। তো আমরা চলে যাই, প্রতিটি এন্ট্রি পড়ব আর বোঝার চেষ্টা করব।
আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই অঙ্কটি করতে হয় মাসের শেষ দিন, অর্থাৎ 30 জুন 2014 এই দিন করতে হয়। আর অঙ্ক ব্যক্তি হলো সাদমান নুহিন। এই সাদমান নুহিনের বই আমরা করছি। তো আমরা চলে যাই। লেখা আছে 30 জুন তারিখে ব্যাংকে জমাকৃত চেক 4400 টাকা, কিন্তু যা ব্যাংক কর্তৃক 1 জুলাই তারিখে আদায় হয়। অর্থাৎ আমার কিন্তু 30 জুন তারিখে আদায় হয়নি। আমরা কিন্তু জমা দিয়েছি ব্যাংকে। কোথায় জমা দিয়েছি? ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ব্যাংক আদায় করেছে 30 জুনের পরে। আর 30 জুনের পরে যদি আদায় করে থাকে তাহলে ধরতে হবে নির্দিষ্ট টাইমে আদায় করতে পারেনি। তাহলে অসমাপ্ত কাজ আমার না ব্যাংকের? ব্যাংকের। তাহলে ব্যাংক কিন্তু এই 4400 টাকা যোগ করতে পারেনি, নির্দিষ্ট টাইমে যোগ করতে পারেনি। তাহলে কাজ অসমাপ্ত রয়েছে ব্যাংকের। তাই আমরা এই পাসবই অনুযায়ী ব্যাংক জমা এখানে আমরা এখন এন্ট্রি দিব। অর্থাৎ আমার নগদান বইতে কোনো গ্যাপ নাই। গ্যাপ কোথায়? পাসবইতে। তাই আমরা পাসবইতে এন্ট্রি দিব। কি এন্ট্রি দিব? যে জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা লিখতে পারি জমাকৃত চেক যা আদায় হয়নি 4400 টাকা। এই 4400 টাকা এটি কয় নম্বর লেনদেন? এটি 1 নম্বর লেনদেন। আমরা এখানে 1 লিখতে পারি। চলে যাই দ্বিতীয় লেনদেন। দ্বিতীয় লেনদেনে বলা হয়েছে 28 জুন তারিখে 4000 টাকা, 1400 টাকা, 2500 টাকার ইস্যুকৃত 3টি চেক এখনও ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। অর্থাৎ এই 3টি চেক আমরা ইস্যু করেছি, কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। তাহলে কাজ অসমাপ্ত রয়েছে কার? ব্যাংকের। কাজে যেহেতু ব্যাংকের কাজ অসমাপ্ত রয়েছে, তাহলে অসমাপ্ত কাজটি সমাপ্ত করবে ব্যাংক। তাহলে ইস্যুকৃত চেক আমরা জানি বিয়োগ, বিয়োগ হয় বা খরচ দেখানো হয়। তাহলে এই বিয়োগের দিকে যাবে। বিয়োগের দিকে আমরা লিখতে পারি ইস্যুকৃত 3টি চেক, ইস্যুকৃত 3টি চেক যা ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। এটা হলো ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। এটি হলো 2 নম্বর ঘটনা। তাহলে চেক হলো 3টি টোটাল। কয়টি চেক? 3টি চেক। এই 3টি চেক যদি আমরা যোগ করি তাহলে 4000 আর হইল 1400, 5400, 5400 আর হইল 2500, অর্থাৎ টোটাল 7900। অর্থাৎ 7900 টাকা বিয়োগের দিকে যাবে। এই 7900। এরপর চলে যাই এরপরের লেনদেন। বলা হয়েছে সাদমান নুহিন কর্তৃক ইস্যুকৃত 1226 টাকার চেকটি নগদান বইতে 1262 টাকায় লেখা হয়েছে। অর্থাৎ এই সাদমান নুহিন একটা চেক ইস্যু করেছে 1226 টাকা, আর নগদান বইতে লেখা হয়েছে 1262 টাকা। তাহলে আমরা একটু রাফ করতে পারি। অর্থাৎ এই সাদমান নুহিন 1226 টাকার চেক ইস্যু করেছে, আর নগদান বইতে লেখা হয়েছে, আমরা একটু রাফ করি। আচ্ছা, এখানে রাফটা করতে পারি। এই 1262 টাকা লেখা হয়েছে নগদান বইতে। অর্থাৎ
নগদান বইতে বিয়োগ দেখানো হয়েছে 1262 টাকা। আর আমরা পাস বইতে নিশ্চয়ই 1226 টাকায় খরচ দেখানো হয়েছে। আমি এনটিটি একটু কঠিন আবার বলছি। এনটিতে বলা হয়েছে যে সাদমান নুহিন কর্তৃক ইস্যুকৃত 1226 টাকার চেকটি নগদান বইতে 1262 টাকায় লেখা হয়েছে। অর্থাৎ নগদান বইতে লেখা হয়েছে 1262 টাকা, অথচ আমরা ইস্যু করেছিলাম 1226 টাকা। তাহলে বুঝতে হবে ব্যাংক সঠিক লিখেছে, আমরা নগদান বইতে বেশি বিয়োগ করেছি। আমরা নগদান বইতে বেশি বিয়োগ করেছি। কত টাকা বেশি বিয়োগ করেছি? 36 টাকা বেশি বিয়োগ করেছি। অর্থাৎ এই 36 টাকা বেশি খরচ দেখানো হয়েছে কোন বইতে? নগদান বইতে। তাহলে আমার অসমাপ্ত কাজ হলো এখন নগদান বইতে। কেন না? কারণ নগদান বইতে বেশি বিয়োগ দেখানো হয়েছে। তাহলে আমার ঠিক করা উচিত তো নগদান বই, কারণ পাস বইতে কোনো গ্যাপ নেই। গ্যাপ কোথায়? নগদান বইতে। এই নগদান বইতে 36 টাকা বেশি যেহেতু বিয়োগ দেখানো হয়েছিল, তাই এই 36 টাকা আমি এখন বেশি বিয়োগটি আমি যোগের দিকে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক নগদান বইতে বেশি লেখা হয়েছে। এটা হলো আমাদের 3 নম্বর ঘটনা। নগদান বইতে বেশি লেখা হয়েছে 36 টাকা, এই 36 টাকা। তো এনটিটা একটু কঠিন, তোমরা হয়তো 2-1 বার করলে আশা করি পারবে। এরপর 4 নম্বর লেনদেন। রায়হান থেকে প্রাপ্ত 2820 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। রায়হান থেকে প্রাপ্ত, তাতে বোঝা যাচ্ছে এই রায়হানের কাছে আমরা টাকা পেতাম। এই রায়হান আমাদের একটা চেক দিয়েছিল 2820 টাকার। এই চেকটা আমরা ব্যাংকে জমা দিয়েছিলাম, ব্যাংক সেটা প্রত্যাখ্যান করেছে। তাহলে ব্যাংক যেহেতু প্রত্যাখ্যান করেছে, তাহলে এই প্রত্যাখ্যানের কারণে আমার নগদান বইতে কিছু করা উচিত ছিল। আমি নগদান বইতে কিছু করা উচিত ছিল, আমি করিনি, এটা আমার বুঝতে হবে। তাহলে অসমাপ্ত কাজ আছে নগদান বইতে। অসমাপ্ত কাজ কোথায়? নগদান বইতে। অর্থাৎ আমি যখন জমা দিয়েছিলাম তখন নগদান বইতে যোগ করেছিলাম। যেহেতু ব্যাংক প্রত্যাখ্যান করছে, তাহলে বুঝতে হবে আমার নগদান বইতে যেহেতু যোগ করেছিলাম, এখন বিয়োগ করা উচিত। কেননা অসমাপ্ত কাজ নগদান বইতে আছে। এই কারণে আমি এখন নগদান বইতে এই 2820 টাকা বিয়োগ করে দিব। নগদান বইতে আমি 2820 টাকা বিয়োগ করে দেব। এই বিয়োগের দিকে লিখব প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক যা নগদান বইতে লেখা হয়নি। এটা হলো আমাদের 4 নম্বর ঘটনা, 2820 টাকা। চলে যাই এর পরের লেনদেন। পরের লেনদেনে বলা হয়েছে ব্যাংক চার্জ 50 টাকা। ব্যাংক চার্জ 50 টাকা বলতে বোঝায় ব্যাংক আমার পাসবইতে খরচ দেখিয়েছে। তাহলে যেহেতু ব্যাংক খরচ দেখিয়েছে, তাহলে ব্যাংকের কাজ শেষ। এখন আমার বিয়োগ করা উচিত ছিল নগদান বইতে, কারণ কাজ অসমাপ্ত রয়েছে আমাদের নগদান বইতে। তাই আমরা নগদান বইতে এটা বিয়োগ দেখাবো। এই নগদান বইতে আমরা বিয়োগ দেখাবো ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। এটি আমার 5 নম্বর লেনদেন। এই যে 5 নম্বর লেনদেন। কয় টাকা?
50 টাকা, এই 50 টাকা। চলে যাই এর পরের লেনদেন। পরের লেনদেনে বলা হয়েছে প্রাপ্য নোট 1000 টাকা, সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়। তাহলে আবার বলছে ব্যাংক আদায় খরচ 15 টাকা কর্তন করে। তাহলে এখানে দুইটি ঘটনা আছে, প্রাপ্য নোট 1000 টাকা এবং সুদ 50 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়। যেহেতু ব্যাংক কর্তৃক এই 1050 টাকা আদায় হয়, তাহলে ব্যাংকের কাজ শেষ, আমার নগদান বইতে কাজ অসমাপ্ত রয়েছে। তাহলে আমরা এই নগদান বইতে এই অসমাপ্ত কাজটি সমাপ্ত করব, অর্থাৎ ব্যাংক যোগ করেছে, আমরা এখন যোগ করে দিব প্রাপ্য নোট ও সুদ। আমরা 2 নম্বরে লিখতে পারি প্রাপ্য নোট ও সুদ যা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি। এটি হলো আমার 6 নম্বর ঘটনা। এই 6 নম্বর ঘটনা টোটাল 1050 টাকা। এবং বলেছে ব্যাংক আদায় খরচ 15 টাকা কর্তন করে। যেহেতু ব্যাংক আদায় খরচ 15 টাকা কর্তন করে, তাহলে বুঝতে হবে ব্যাংকের কাজ শেষ, আমার কাজ অসমাপ্ত। তাহলে আমি এখন যেহেতু ব্যাংক বিয়োগ করেছে, আমিও বিয়োগ করব। আমরা বিয়োগের দিকে লিখতে পারি, এটার নাম দিতে পারি ব্যাংক আদায় খরচ। আদায় খরচ যা নগদানভুক্ত হয়নি। এটি হলো আমার 6 নম্বর ঘটনা। কয় টাকা? মাত্র 15 টাকা। এই 15 টাকা। লাস্ট লেনদেন 7 নম্বর ঘটনা। অন্য একটি ব্যক্তি, নাম হইল আদনান নুহিন কর্তৃক ইস্যুকৃত, অর্থাৎ কোনো একটি ব্যক্তি তার কর্তৃক ইস্যুকৃত 5000 টাকার চেক ব্যাংক ভুলে সাদমান নুহিনের হিসাবে লিপিবদ্ধ করেছে। অর্থাৎ ব্যাংক ভুলে এই ব্যক্তির হিসাবে লিপিবদ্ধ করেছে। যেহেতু ইস্যুকৃত চেক, তাহলে বোঝা যায় এই 5000 টাকার ইস্যুকৃত চেক অন্য এক ব্যক্তির ইস্যুকৃত চেক এই সাদমান নুহিনের হিসাবে লিপিবদ্ধ করেছে। তাহলে বুঝতে হবে এই হিসাবে লিপিবদ্ধ করা মানে ভুলে বিয়োগ করেছে। ভুলে কি করেছে? বিয়োগ করেছে। খরচ দেখানোর কথা না, যেহেতু অন্য ব্যক্তির ইস্যুকৃত চেক, তাহলে আমার এই সাদমান নুহিনের হিসাবে খরচ দেখানোর কথা না, কিন্তু ভুলে খরচ দেখিয়েছে। তাহলে ঠিক করার দায়িত্ব এখন আমার না ব্যাংকের? নিশ্চয়ই ব্যাংকের। কারণ ব্যাংক যেহেতু ভুলে খরচ দেখিয়েছে, তাই এখন ব্যাংক যদি ঠিক করে বই, তাহলে যোগ করতে হবে, অর্থাৎ ব্যাংকের বইতে যোগ করব। আমরা এভাবে লিখতে পারি ইস্যুকৃত চেক ভুলে, এই যোগের দিকে লিখতে পারি ইস্যু আমরা এভাবে লিখতে পারি অন্যের ইস্যুকৃত চেক, অন্যের ইস্যুকৃত চেক যা ব্যাংক ভুলে লিপিবদ্ধ করেছে। এটা আমাদের কয় নম্বর ঘটনা? 7 নম্বর ঘটনা। এই যে 7, এই 5000 টাকা। অর্থাৎ অন্য এক ব্যক্তির খরচ আমাদের অ্যাকাউন্টে ব্যাংক খরচ দেখিয়েছিল, তাই কারেকশন করার জন্য যেহেতু খরচ দেখিয়েছিল, আমরা এখন যোগ করে দিলাম।
তো এখন আমাদের যোগ বিয়োগের পালা। চলে যায়, যোগ বিয়োগ করব। 1036 আর 1050 আর হইল 36, তাহলে 1086। এই 1086 টাকা হলো টোটাল যোগ করলে হয়। আর এই 1086 টাকা 23,199 টাকার সাথে যোগ করব। 23,199 টাকার সাথে যোগ করলে হবে 24,285 টাকা। 24,285 টাকা। আর টোটাল বিয়োগ 2820 আর হইল 50, তাহলে 70, 85, 80, 85, 2885 টাকা। এই 2885 টাকা যদি এই 24,285 থেকে বিয়োগ করি, তাহলে থাকবে 21,400 টাকা। 21,400 টাকা। আর এদিকে আমরা যোগ করব 5,000 আর 4,400, তাহলে 9,400 টাকা। এই 9,400 টাকা যদি যোগ করি, 9 আর 4 13, 300, আর এখানে হবে 29,300 টাকা। আর বিয়োগের দিকে আছে 7,900 টাকা। তো 7,900 টাকা যদি বিয়োগ করি, তাহলে থাকবে 9, 10, 11, 12, 13, 400, আর 8, 21,400 টাকা। এই সোজা লিখতে হবে সংশোধিত জের। সংশোধিত জের। আর এদিকেও লিখতে হবে সংশোধিত জের। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এক কথার মাধ্যমেও আমরা উভয় জের পদ্ধতিতে অঙ্ক করতে পারি। অর্থাৎ যার কাজ অসমাপ্ত থাকবে সে কাজটি সমাপ্ত করবে। এটাই হলো এই অঙ্কের মূল কৌশল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।